আচ্ছা, ক্লাস 9-এর লাইফ সায়েন্সের পেজ নাম্বার 60 অর্থাৎ প্রান্তিকের নয় সাঁতরার বইয়ের পেজ নাম্বার 60টা প্রত্যেকে একটু খুলবে, আর খুলে তার সাথে আমি আজকে যে পড়াটা বোঝাচ্ছি সেইটা একটুখানি বুঝবে। ঠিক আছে? প্রথমেই বলে রাখি যে আমার ফোনে একটু যান্ত্রিক গোলযোগের জন্য বা কোনো কারণে ইউটিউবে কিছুতেই এটা আমি আপলোড করতে পারছিলাম না, তাই জন্য একটা দিন একটু দেরি হলো। ঠিক আছে, আজকে আমি আপলোড করতে পেরেছি, তাই আজকে আশা করছি তোমাদের পড়াটা বুঝতে কোনো অসুবিধে হবে না। দেখো, প্রথমেই একটু বলে রাখি যে পরিবহন ব্যাপারটা কি। আজকে আমি পরিবহনটাই পড়াবো। পরিবহন ব্যাপারটা কি না, পরিবহন হলো একটা নির্দিষ্ট পদ্ধতি, না যে পদ্ধতিতে কি হয় না, আমরা তো বহুকোষী উন্নত জটিল জীবদেহ, তা বহুকোষী উন্নত জটিল জীবদেহের প্রত্যেকটি সজীব কোষে তরল মাধ্যমে খাদ্যরস, অক্সিজেন, খনিজ পদার্থ সমস্ত কিছু পৌঁছে যায় এবং কোষ থেকে রেচন পদার্থ কি হয়, দূরীভূত হয়ে বা প্রেরিত হয় নির্দিষ্ট অঙ্গে। এই ঘটনার নামই হলো পরিবহন। তাহলে আবার কি বলে দিই যে জীব দু রকমের আছে, যে একটা হলো এককোষী জীব, আরেকটি হলো বহুকোষী জীব। এককোষী জীব যেমন ধরো অ্যামিবা, ঠিক আছে, আর বহুকোষী জীব যেমন ধরো একটা গাছও হতে পারে, একটা প্রাণী মানে আমরাও হতে পারি, যাই হোক। এই অ্যামিবা বা এরকম এককোষী জীবেদের ক্ষেত্রে একটি কোষের মধ্যেই কিন্তু কি হয়, ব্যাপন বা অভিস্রবণ প্রক্রিয়াতে কি হয়, এখানে পুষ্টি রসগুলো কোষের বিভিন্ন অঙ্গাণুতে ছড়িয়ে পড়ে এবং কোষের মধ্যে উৎপন্ন যাবতীয় বিপাকজাত দূষিত পদার্থগুলো সেগুলোও একটা নির্দিষ্ট সংকোচী গহ্বরে সঞ্চয় হয় এবং সেখান থেকে আস্তে আস্তে সেটা দেহের বাইরে বেরিয়ে যায়। এই পদ্ধতিতে পরিবহনের কোনো প্রয়োজন নেই, যেটা এককোষী জীবেদের ক্ষেত্রে। কিন্তু যারা বহুকোষী জীব, যেমন ধরো উদ্ভিদ, যেমন ধরো গরু, ছাগল বা আমরা মানে যাদের দেহে একের বেশি কোষ রয়েছে, যে সমস্ত জীবদেহে, তাদের ক্ষেত্রে কি হয়, একটা সুনির্দিষ্ট পথে কি হয়, তরল মাধ্যমে, অবশ্যই মাধ্যমটি হতে হবে তরল, যে তরল মাধ্যমে খাদ্যের সারাংশ কি যাচ্ছে, খাদ্যের সারাংশ, ঠিক আছে, খাদ্যের সারাংশ যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, হরমোন, আর কি উৎসেচক, খাদ্যের সারাংশ, অক্সিজেন, হরমোন, উৎসেচক, খনিজ পদার্থ, তারপরে হলো কি গ্যাস, হ্যাঁ, ইত্যাদি পরিবাহিত হয়। ইত্যাদি কোথায় কোথায় পরিবাহিত হয়, বিভিন্ন কোষে, সমস্ত কোষে পরিবাহিত হয়। শুধু তাই নয়, কোষ থেকেও কিন্তু কিছু কিছু পদার্থ, বিশেষ করে বিপাকজাত দূষিত পদার্থগুলো সমস্ত কি হয়, নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয়। এই ঘটনাকে বলা হয় পরিবহন। তাহলে আবার বলি, কি পরিবহন কাকে বলে না, যে পদ্ধতিতে খাদ্যের সারাংশ, অক্সিজেন, হরমোন, উৎসেচক, খনিজ পদার্থ, গ্যাস ইত্যাদি তরল মাধ্যমে, অবশ্যই তরল মাধ্যমে কথাটা দিতে হবে, তরল মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয় বা সারা দেহের কোষে পরিবাহিত হয় এবং কোষ থেকে বিপাকজাত দূষিত পদার্থগুলো কি হয় না, বিপাকজাত দূষিত পদার্থ, ঠিক আছে, এই বিপাকজাত দূষিত পদার্থগুলো কি হয়, কোষ থেকে একটা নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয়, তারপর সেখান থেকে দেহের বাইরে বেরিয়ে যায়। এই প্রক্রিয়ার নামই হলো কি পরিবহন। হচ্ছে? আচ্ছা, এরপরে দেখো, যেটা বলে দিচ্ছি যে এক্ষেত্রে যে আমরা একটা কথা ইউজ করেছি, তরল মাধ্যমেই অবশ্যই পরিবাহিত হবে। কি পরিবাহিত হবে, এই জিনিসগুলো পরিবাহিত হবে, তাই তো। তরল মাধ্যমটা উদ্ভিদের ক্ষেত্রে কি না, উদ্ভিদ ক্ষেত্রে এই তরল মাধ্যমটা হলো জল, ঠিক আছে। আর প্রাণীদের ক্ষেত্রে এই তরল মাধ্যমটা যেটা, সেটা হলো রক্ত ও লসিকা, ঠিক আছে। এর দুটোর পথের মাধ্যমেই কিন্তু পরিবহন হবে। আর একটা জিনিস একটু উল্লেখ্য, যে পরিবহন প্রধানত কিন্তু উদ্ভিদ দেহেই ঘটে, প্রাণী দেহে কিন্তু যেটা হয় সেটার নাম সংবহন, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরিবহনের অনেক রকম প্রকারভেদ আছে। কি বললাম না, পরিবহন যেটা, সেটা মূলত অনেক রকম বলতে দু রকমের প্রকারভেদ হয়। একটা হলো নিষ্ক্রিয় পরিবহন, ঠিক আছে, আরেকটি হলো সক্রিয় পরিবহন। কি বললাম,
একটি হলো নিষ্ক্রিয় পরিবহন আর একটি হলো সক্রিয় পরিবহন। আচ্ছা, এক্ষেত্রে প্রথমেই বলে রাখি, নিষ্ক্রিয় পরিবহন এটি আবার দুই প্রকারের হয়ে থাকে। কি কি? প্রথমটি যেটি সেটি হলো ব্যাপন, আর দ্বিতীয়টি যেটি সেটি হলো অভিস্রবণ। হলো নিষ্ক্রিয় পরিবহন তাহলে কয় প্রকার হলো? ব্যাপন এবং অভিস্রবণ। আচ্ছা, ফার্স্টে বলে রাখি যে নিষ্ক্রিয় পরিবহনটাই বা কী আর সক্রিয় পরিবহনটাই বা কী। না, নিষ্ক্রিয় পরিবহন হলো যে প্রক্রিয়ায়, প্রথমে নিষ্ক্রিয় পরিবহনের সংজ্ঞাটা বলছি, না যে প্রক্রিয়ায় অধিক ঘনত্বযুক্ত মাধ্যম থেকে বা কোষ থেকে কম ঘনত্বযুক্ত কোষে অনুসঞ্চালন, তাকে বলছে নিষ্ক্রিয় পরিবহন। তাহলে আবার বলছি, নিষ্ক্রিয় পরিবহন কি কি বললাম ফার্স্টে আমি? না, নিষ্ক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহনটা কি? না, নিষ্ক্রিয় পরিবহনে অধিক ঘনত্বযুক্ত স্থান, অধিক ঘনত্বযুক্ত স্থান, এই পাশটা ধরো অধিক ঘনত্বযুক্ত স্থান, আর এই পাশটা হচ্ছে কম ঘনত্বযুক্ত স্থান। ঠিক আছে? অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে এই কম ঘনত্বযুক্ত স্থানের দিকে যে পরিবহন হয়ে থাকে বা কোষের অণুর সঞ্চালন বা কোষের অণুর সঞ্চালন হয়, এই প্রক্রিয়াকেই বলা হয়ে থাকে নিষ্ক্রিয় পরিবহন। তাহলে আবার বলছি, নিষ্ক্রিয় পরিবহন কি? না, অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে কোষের অণুর সঞ্চালনকেই বলা হয় নিষ্ক্রিয় পরিবহন। ঠিক আছে? এই নিষ্ক্রিয় পরিবহন দুটি পদ্ধতিতে হয়, একটি হলো ব্যাপন আর একটি হলো অভিস্রবণ। এখানে ফার্স্টেই যেটা আমরা পড়ব সেটি হলো ব্যাপন। ঠিক আছে? ব্যাপন পদ্ধতিতে কি হয়? না, ব্যাপন পদ্ধতিতে একদিকে থাকে বেশি ঘনত্বের দ্রবণ, ঠিক আছে, আর একদিকে থাকে কম ঘনত্বের দ্রবণ। হলো, এক্ষেত্রে কি হয়? ব্যাপনের ক্ষেত্রে পদার্থের অণুগুলো বেশি ঘনত্বযুক্ত দ্রবণের থেকে কম ঘনত্বযুক্ত দ্রবণের দিকে যায়। ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করে, বেশি ঘনত্বের দ্রবণের থেকে যদি কম ঘনত্বের দ্রবণের দিকে যায়, কে যাচ্ছে? না, পদার্থের অণুগুলো। এবং তাহলে কি হবে? পদার্থের অণুগুলো যদি বেশি ঘনত্বযুক্ত দ্রবণের থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে যায় এবং দুটো তখন কি হবে? সমঘনত্বে পরিণত হবে। এই প্রক্রিয়ার নামই হলো ব্যাপন। তাহলে আবার বলছি, ব্যাপন তাহলে কাকে বলে? না, ব্যাপন হলো একটা ভৌত প্রক্রিয়া, ফিজিক্যাল প্রসেস, যে প্রক্রিয়াতে পদার্থের অণুগুলো বা আয়নগুলো, পদার্থের অণু হতে পারে বা আয়নও হতে পারে, বেশি ঘনত্বযুক্ত দ্রবণের থেকে বা বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত দ্রবণ বা কম ঘনত্বযুক্ত স্থানের দিকে যে যায় এবং দুটোকে সমঘনত্বে পরিণত করে, তাকেই বলছে ব্যাপন। ঠিক আছে? আবার বলছি, না যে ভৌত প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো নিজস্ব গতিশক্তির গুণে বেশি ঘনত্বের দ্রবণের স্থান থেকে কম ঘনত্বের দ্রবণের স্থানের দিকে যায়, এই প্রক্রিয়ার নামই হলো ব্যাপন। হলো, এরপরে কি বলছি? না, ব্যাপন একটা নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি, এটা তো আমরা ঠিক আছে বুঝে গেছি। ব্যাপনের এবারে বৈশিষ্ট্যগুলো কি কি? ঠিক আছে? ব্যাপনের বৈশিষ্ট্য দেখবে বইতে কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে, তোমাদের ইচ্ছে মতন প্রধান প্রধান তিনটে বৈশিষ্ট্য পড়ে নেবে, তিনটে কি চারটে বৈশিষ্ট্য পড়ে রাখবে, বা দুটো পড়লেও হবে, খুব কম করে দুটো, খুব বেশি হলে চারটে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো, 1 নম্বর, এই ব্যাপনে কোনো বাহকের প্রয়োজন হয় না। কি বললাম? ব্যাপনে কোনো বাহকের প্রয়োজন হয় না। এর মানেটা কি? না, ব্যাপনে দেখো পদার্থের অণুগুলো নিজেরাই বেশি ঘনত্বযুক্ত দ্রবণ থেকে কম ঘনত্বযুক্ত দ্রবণে যাচ্ছে, অণু বা আয়নগুলো নিজেরাই যাচ্ছে, কেউ তাদের বয়ে নিয়ে যাচ্ছে না, তাই এক্ষেত্রে কোনো বাহকের প্রয়োজন হয় না। এটা হলো ব্যাপনের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, ব্যাপন কঠিন, তরল বা গ্যাস যে কোনো রকম পদার্থেই হতে পারে। ঠিক আছে? ব্যাপন তার মানে সব রকম পদার্থের ক্ষেত্রেই কিন্তু হতে পারে। ঠিক আছে? আর একটা কি? না, এই প্রক্রিয়াটা একটু ধীর গতিতে হয়। আর একটা বৈশিষ্ট্য এইটা, এই প্রক্রিয়াটা একটু ধীর গতিতে সম্পন্ন হয়।
ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি লিখছি বলে হাতে লেখাটা হয়তো একটু বাজে হচ্ছে, তোমরা আশা করছি বুঝতে তবু পারবে। ঠিক আছে, তা ব্যাপনই কি হয়, একটু ধীরগতিতে সম্পন্ন হয়ে থাকে। আরেকটা কি না, ব্যাপনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোষ পর্দা বা অর্ধবেদ্য পর্দা কম্পালসারি নয়। অর্ধবেদ্য পর্দা কম্পালসারি নয়। মানে কি বলতো, কম্পালসারি নয় মানে হলো কম্পালসারি নয় কথাটার মানে হলো থাকলেও হবে না থাকলেও হবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ব্যাপনের প্রধান 4টি বৈশিষ্ট্য। 1 নম্বর হলো ব্যাপনে কোনো বাহকের প্রয়োজন হয় না। 2 নম্বর হলো ব্যাপন কঠিন, তরল বা গ্যাস যে কোনো রকম পদার্থের মধ্যেই হতে পারে, এমনকি কঠিনে তরলে হতে পারে, তরলে হতে পারে, বা কঠিনে গ্যাসে হতে পারে, বা গ্যাসে তরলে হতে পারে। ঠিক আছে, আর কি ব্যাপন ধীর গতিতে সম্পন্ন হয়। আর কোষ পর্দা, অর্ধবেদ্য পর্দা এক্ষেত্রে নট কমপ্লিমেন্টারি, মানে এটা দরকার হতেও পারে নাও হতে পারে, মানে অর্ধবেদ্য পর্দা বা কোষ পর্দা থাকলেও ব্যাপন হতে পারে, না হলেও ব্যাপন হতে পারে। এই হলো ব্যাপনের কতগুলো বৈশিষ্ট্য। নেক্সট আসছি ব্যাপনের গুরুত্ব। কি বলছি না, ব্যাপনের গুরুত্ব। ব্যাপনটা আমাদের কি কাজে লাগে? আমাদের যত না কাজে লাগে এর চেয়ে বেশি উদ্ভিদ দেহে ব্যাপনের কিন্তু ব্যাপক গুরুত্ব রয়েছে। 1 নম্বর গুরুত্ব হলো যে ব্যাপন, তুমি এক্ষেত্রেও দেখবে বইতে অনেকগুলো পয়েন্ট আছে। ঠিক আছে, তারই মধ্যে তোমাদের পছন্দ মতো প্রধান 4টি কি 3টি পয়েন্ট পড়ে রাখবে। ঠিক আছে, ব্যাপন কি হয় না, পরিবেশ থেকে যে বিভিন্ন গ্যাস আমাদের কলাকোষে ঢোকে বা উদ্ভিদ দেহের কলাকোষে ঢোকে, এবং কলাকোষের মধ্যে যে গ্যাসের বিনিময়টা ঘটে পুরোপুরি ব্যাপন প্রক্রিয়াতে ঘটে। অর্থাৎ কি বললাম, কলাকোষে গ্যাসের প্রবেশ কোথা থেকে না, পরিবেশ থেকে। তাহলে এখানটা আরেকটা কথা উল্লেখ করে দিই, পরিবেশ থেকে কলাকোষে যে গ্যাসের প্রবেশ, এইটা কিন্তু ব্যাপন প্রক্রিয়াতেই ঘটে। হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে কি বলছে না, শুধু তাই নয়, জল এবং জলে দ্রবীভূত যে কোনো বস্তু কি হয়, এই ব্যাপনের মাধ্যমেই কিন্তু সমস্ত কোষে ছড়িয়ে পড়ে। তাহলে কি বললাম, জলে দ্রবীভূত বস্তু পরিবহন, জল এবং জলে দ্রবীভূত বস্তুর পরিবহন সমস্ত কোষে এই ব্যাপনের মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। আর কি, খাদ্যের সারাংশ বলো বা অক্সিজেন বলো বা কার্বন ডাই অক্সাইড বলো বা রেচন পদার্থ বলো, সবই আস্তে আস্তে যে এক কোষ থেকে অন্য কোষে যাচ্ছে বা কোষ থেকে নির্গত হচ্ছে, সবই কিন্তু এই ব্যাপন প্রক্রিয়াতেই হচ্ছে। তাহলে এই হলো ব্যাপনের গুরুত্ব, যেটা খুবই ইম্পর্টেন্ট। প্রধান 2টো পয়েন্ট তোমাদের ইচ্ছে মতো পড়ে রাখবে, প্রথমের দিকে 2টো পয়েন্ট পড়ার চেষ্টা করবে এবং লিখে ফেলবে, আর ম্যাক্সিমাম 4টি পয়েন্ট মুখস্থ করে রাখবে। হয়েছে? নেক্সট দেখো, তাহলে এই হয়ে গেল ব্যাপন। আমাদের ব্যাপন কথাটা আরেকবার বলে দিচ্ছি না, বেশি ঘনত্বযুক্ত দ্রবণ থেকে কম ঘনত্বযুক্ত দ্রবণের দিকে পদার্থের অণুগুলোর যে স্থানান্তরণ, তাকেই বলছে ব্যাপন। আচ্ছা, তারপরে যেটা আসছি আরেকটি নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি, যেটি হলো অভিস্রবণ। ঠিক আছে, অভিস্রবণটা কি না, অভিস্রবণও কিন্তু এক ধরনের ব্যাপন। মানেটা হচ্ছে এক্ষেত্রে কি হয়, একটু আলাদা। এক্ষেত্রে কি হয় না, মাঝখানে একটা পর্দা থাকে, সেই পর্দাটার নাম হলো অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে, অভিস্রবণ প্রক্রিয়াতে এই অর্ধভেদ্য পর্দাটা থাকবেই। কোথায় থাকবে? 2টো বিষম প্রকৃতির দ্রবণের মধ্যে। ঠিক আছে, তাহলে একটি হলো বেশি ঘনত্বের দ্রবণ, ব্যাপনের মতনই একটি হলো বেশি ঘনত্বের দ্রবণ, আরেকদিকে থাকবে কম ঘনত্বের দ্রবণ। একটা জিনিস খেয়াল করে দেখো, বেশি ঘনত্বের দ্রবণ আর কম ঘনত্বের দ্রবণ ব্যাপারটা কি না, বেশি ঘনত্বের দ্রবণ মানে যাতে 2টো জিনিস থাকবে, একটি হলো দ্রাবক আর একটি হলো দ্রাব্য। তাহলে এক্ষেত্রেও তাই থাকবে, একটি হলো দ্রাবক আর একটি হলো দ্রাবক। আর দ্রাবটা কি না, দ্রাবক হলো যে মাধ্যমে দ্রবণটা তৈরি। যেমন আমি বলছি, জলের মধ্যে চিনি গুলে যখন দ্রবণ তৈরি করা হচ্ছে, তখন দ্রাবকটা হলো জল আর দ্রাবটা হলো চিনি। ঠিক আছে, এক্ষেত্রেও তাই, জলের মধ্যে চিনি গুলে যখন দ্রবণ তৈরি করা হয়, তখন দ্রাবকটা হলো জল আর দ্রাবটা হলো চিনি, মানে যেটাকে গুলে দেওয়া হচ্ছে সেটা হলো দ্রাবক। তাহলে বেশি ঘনত্বের দ্রবণ মানেটা কি না, যে ক্ষেত্রে
কি আছে না, এটা ধরো একটা কোষ, ঠিক আছে, যে ক্ষেত্রে কি হয়, এটা হলো দ্রাবের অণু ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, আর এটা হলো মাঝখানে মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে দ্রাবকের অণু হয়েছে। বেশি ঘনত্ব হচ্ছে এইটা যেখানে নাকি দ্রাবের অণু সংখ্যায় বেশি থাকবে, ঠিক আছে। আর কম ঘনত্ব কোনটা হবে দেখো, কম ঘনত্ব যুক্ত হচ্ছে যে এটা হলো দ্রাবকের অণু আর এটা হলো দ্রাবের অণু। কম ঘনত্বযুক্ত দ্রবণের অণু মানে হলো যেখানে দ্রাবের অণু সংখ্যায় কম থাকবে, এখানে দ্রাবের অণু আরও বেশি থাকবে, ঠিক আছে, আর এখানে দ্রাবের অণু সংখ্যায় কম থাকবে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি বেশি ঘনত্বের দ্রবণের বৈশিষ্ট্য। তাহলে কি বলছে না, বেশি ঘনত্বের দ্রবণ মানে হলো যেখানে দ্রাবের অণু বেশি, দেখো দ্রাবের অণু বেশি আর এখানে দেখো দ্রাবের অণু কম। এক্ষেত্রে দ্রাবকের অণুগুলো কি হয়, এই অভিস্রবণ প্রক্রিয়া কি হয়, অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা দুটো বিষম প্রকৃতির বা বিষম ঘনত্বের দ্রবণে বেশি ঘনত্ব যে দ্রাবক, এইখানে কি হয়, কম ঘনত্বযুক্ত দ্রবণ থেকে বেশি ঘনত্বযুক্ত দ্রবণের দিকে দ্রাবক চলে আসে। কি বললাম, কম ঘনত্বযুক্ত দ্রবণের থেকে বেশি ঘনত্বযুক্ত দ্রবণের দিকে দ্রাবকের অণু চলে আসে। এর ফলে এক্ষেত্রে যদি দ্রাবকের অণু, এই অণুগুলো কিন্তু নয়, দ্রাবকের অণু যদি চলে আসে তাহলে কি হবে বলো তো, আরও একটা পাতলা হয়ে যাবে, তাই তো, তাহলে এটা আরেকটু জায়গা পেয়ে যাবে, তাহলে এই দ্রাবের অণুগুলো আরও ছড়িয়ে যাবে, ফলে এটা পাতলা হয়ে যাবে, তখন কি হবে, দুটো সমঘনত্বের দ্রবণে পরিণত হবে। এই প্রক্রিয়ার নামই হলো অভিস্রবণ। আবারও বলছি যে অভিস্রবণ প্রক্রিয়া কাকে বলে, অভিস্রবণ হলো অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করা দুটো বিষম প্রকৃতির দ্রবণের মধ্যে কম ঘনত্বের দ্রবণের দ্রাবকের অণু, কম ঘনত্বের দ্রবণের দ্রাবকের অণু বেশি ঘনত্বের দ্রবণের দ্রাবের দিকে যায় বা দ্রাবকের দিকে যায়, এই প্রক্রিয়ার নামই হলো অভিস্রবণ, ঠিক আছে। আবারও বলছি, যে ভৌত প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা দুটো সমপ্রকৃতির অসম ঘনত্বের দ্রবণ, দুটো সমপ্রকৃতির কেন বলছি না, এটা যদি তরল হয় এটাও তরলই হবে, এটা যদি গ্যাস হয় এটাও গ্যাস হবে, এটা যদি কঠিন হয় এটাও কঠিন হবে, অর্থাৎ এক্ষেত্রে কঠিনে তরলে হয় না বা এক্ষেত্রে তরলে গ্যাসেও হয় না, দুটো সমপ্রকৃতির দ্রবণ হতে হবে কিন্তু তাদের ঘনত্ব আলাদা হতে হবে, ঠিক আছে। দুটো সমপ্রকৃতির অসম ঘনত্বের দ্রবণের দ্রাবকের অণু, অবশ্যই দ্রাবকের অণু অর্ধবেদ্য পর্দার মাধ্যমে খেয়াল করে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায়, এই প্রক্রিয়ার নামই হলো অভিস্রবণ। ব্যাপনে কিন্তু একটু আলাদা ছিল, ব্যাপনে কিন্তু পদার্থের অণুগুলো বেশি ঘনত্বযুক্ত স্থানের থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে গেছিল, কিন্তু এক্ষেত্রে আলাদা, এক্ষেত্রে পদার্থের অণু নয়, এক্ষেত্রে পদার্থের দ্রাবকের অণু, অবশ্যই দ্রাবকের অণু যেতে হবে এবং ঠিক উল্টোটা, কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যেতে হবে এবং দুটোকে সমঘনত্বে পরিণত করবে, তাই একে, এবং মাঝখানে অর্ধবেদ্য পর্দা থাকবে, তাই এই প্রক্রিয়ার নাম হলো কি অভিস্রবণ। এরপরে আসছি অভিস্রবণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হলো, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে যে দুটো প্রধান বৈশিষ্ট্য অভিস্রবণে আছেই আছে। এক নম্বর হলো কি না, অর্ধবেদ্য পর্দার উপস্থিতি, তাই তো, অর্ধবেদ্য পর্দা কিন্তু উপস্থিত থাকতেই হবে অভিস্রবণ প্রক্রিয়ায়। এবার তোমরা বলবে অর্ধবেদ্য পর্দাটা কি না, অর্ধবেদ্য পর্দা হলো এমন একটি পর্দা যে পর্দার মধ্য দিয়ে শুধুমাত্র দ্রাবকের অণু যেতে পারে, তাকেই বলা হয় অর্ধবেদ্য পর্দা। যে পর্দার মধ্য দিয়ে শুধুমাত্র দ্রাবকের অণু যেতে পারে, দ্রাবের অণু পারে না, তাকে বলা হয় অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দার একটি উদাহরণ কোষ পর্দা। কি বললাম, অর্ধবেদ্য পর্দার একটা উদাহরণ কি বললাম না, কোষ পর্দা। ভালো করে কিন্তু পড়াটা শুনবে। আচ্ছা, এই হলো অর্ধবেদ্য পর্দার উপস্থিতি, এটা থাকতেই হবে অভিস্রবণ প্রক্রিয়ায়। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো যে এক্ষেত্রে শুধুমাত্র দ্রাবকের অণু চলাচল করবে, দ্রাবকের অণু চলাচল করবে, দ্রাবের অণু যাবে না। আর দ্রাবকের অণু কোথা থেকে কোথায় যাবে, অবশ্যই বেশি ঘনত্ব থেকে, বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকেই যাবে, এইটা হলো অভিস্রবণের আরেকটি বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে প্রথম বৈশিষ্ট্য অর্ধবেদ্য পর্দার উপস্থিত থাকতেই হবে, দ্বিতীয় বৈশিষ্ট্য দ্রাবকের অণু চলাচল করবে, তৃতীয় বৈশিষ্ট্য বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকেই কিন্তু অভিস্রবণ প্রক্রিয়া হবে এবং দুটো সমঘনতে পরিণত হবে। তাই এই হলো অভিস্রবণ প্রক্রিয়ার প্রধান তিনটি বৈশিষ্ট্য। তোমরা তোমাদের বইতে প্রধান চারটি বৈশিষ্ট্য দেখবে, একই কথাই হয়তো আরেকটি পয়েন্টই হয়তো থাকতে পারে যে কোষটি সজীব না মৃত, সেটা তোমরা
জানতে পারবে, এই জানা যায় সেটা তোমরা জানতে পারবে কি প্রক্রিয়াতে, না অভিস্রবণ প্রক্রিয়াতে। তাই এরকম 4টি পয়েন্ট তোমাদের তৈরি করে রাখতে হবে, কম করে 2টো পয়েন্ট তো তৈরি করতেই হবে। অভিস্রবণের বৈশিষ্ট্য হয়ে গেল। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস এটা চলে আসে, সেটা হলো অভিস্রবণের 2টো ভাগ আছে। কি বললাম? অভিস্রবণের 2টো ভাগ আছে। একটি হলো অন্ত অভিস্রবণ, ঠিক আছে? কি বলছি দেখো, একটি হলো অন্ত অভিস্রবণ, একটি হলো বহি অভিস্রবণ, ঠিক আছে? একটি হলো অন্ত অভিস্রবণ, একটি হলো বহি অভিস্রবণ। অন্ত অভিস্রবণ প্রক্রিয়াটি কি না, এক্ষেত্রে দেখো একদিকে রয়েছে পরিবেশ, পরিবেশের জল বা পরিবেশের কি বলবো, পরিবেশের দ্রবণ, ঠিক আছে? একদিকে রয়েছে পরিবেশের দ্রবণ, আর একদিকে রয়েছে কোষীয় দ্রবণ, আর একদিকে রয়েছে কোষীয় দ্রবণ। যদি এরকম পরিস্থিতি হয় যে কোষীয় দ্রবণের ঘনত্ব বেশি, কি বললাম, যদি এরকম কোনো সময় হয়ে থাকে যে কোষীয় দ্রবণের ঘনত্ব বেশি আর পরিবেশের দ্রবণের ঘনত্ব কম, ঠিক আছে, তখন কি হয় ভালো করে খেয়াল করে দেখবে, এক্ষেত্রে পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্বের চেয়ে কম। অর্থাৎ কোষীয় দ্রবণের ঘনত্ব যদি বেশি হয়, পরিবেশের দ্রবণের ঘনত্ব যদি কম হয়, তাহলে অভিস্রবণ প্রক্রিয়ার নিয়ম কি না, অবশ্যই কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বযুক্ত দ্রবণের দিকে কিসের অণু যাবে, দ্রাবকের অণু যাবে। তাহলে এই প্রক্রিয়াটার নামই হলো অন্ত অভিস্রবণ, যেহেতু এটা কোষের মধ্যে দ্রাবকের অণু জল ঢুকছে, মানে দ্রাবকের অণু ঢুকছে, তাই এটি হলো অন্ত অভিস্রবণ প্রক্রিয়া। যেমন এই যে আমরা জানি যে মূলের মূলরোম থাকে, তাই তো? এইটা ধরো একটা মূলরোমের ছবি, হ্যাঁ, এটা হচ্ছে মূলের প্রধান মূল, এই একটা মূলরোম, ঠিক আছে? এই মূলরোমের চারিপাশে মাটির কণা রয়েছে, মাটির কণাগুলো এই মূলরোমের চারিপাশে রয়েছে, আর এই মাটির কণাটাকেই আমরা বলবো কি, পরিবেশের কণা, তাই তো? এই পরিবেশের ঘনত্ব, এক্ষেত্রে পরিবেশের ঘনত্ব বা পরিবেশের এই মাটির কণার ফাঁকে ফাঁকে জল থাকে যেটা, সেটার নামই হলো কৌশিক জল। কৈশিক জল, এই কৈশিক জলের ঘনত্ব যদি মূলরোমের কোষের ঘনত্ব থেকে কম হয়, তখন কি হবে, এই কৈশিক জল কোষ পর্দা, এটা হচ্ছে কোষ পর্দা, এই কোষ পর্দা ভেদ করে মূলরোমের ভেতরে প্রবেশ করবে, অর্থাৎ কোষের ভেতরে প্রবেশ করবে। এই প্রক্রিয়ার নামই হলো অন্ত অভিস্রবণ। আমরা হয়তো পড়েছি যে অন্ত অভিস্রবণ প্রক্রিয়াতেই কি হয়, উদ্ভিদ মূলরোম দ্বারা জল শোষণ করে, না মাটির কৈশিক জল অন্ত অভিস্রবণ প্রক্রিয়াতেই মূলের ভেতরে প্রবেশ করে, ঠিক আছে? তা এইটা হলো এক্ষেত্রে কার ঘনত্ব বেশি, না এক্ষেত্রে এই মূলরোমের মধ্যে যে কোষরসের ঘনত্ব সেটা বেশি। হয়ে গেল অন্ত অভিস্রবণ। আর বহি অভিস্রবণ ঠিক তার উল্টোটা। বহি অভিস্রবণটা কীরকম না, পরিবেশের ঘনত্ব, পরিবেশের দ্রবণ আর রয়েছে একদিকে, মাঝখানে এটা অর্ধবেদ্য পর্দা রয়েছে, আর রয়েছে কি, কোষীয় দ্রবণ, ঠিক আছে? এক্ষেত্রে কি হয়, পরিবেশের দ্রবণের ঘনত্বটা বেশি হয়ে যায়, ঠিক আছে? পরিবেশের দ্রবণের ঘনত্ব বেশি হয়ে যায় আর কোষীয় দ্রবণের ঘনত্ব হয়ে যায় কম। তখন কি হবে, কোষীয় দ্রবণ থেকে কোষ পর্দা দিয়ে বাইরের পরিবেশে কি হবে, দ্রাবকের অণু বেরিয়ে যাবে, ঠিক আছে? এই প্রক্রিয়ার নামই হলো বহি অভিস্রবণ। তাহলে বহি অভিস্রবণ প্রক্রিয়া কি না, যে প্রক্রিয়ায় কোষীয় দ্রবণের দ্রাবকের অণু, অর্থাৎ না আরেকটু বলে নিতে হবে, যে প্রক্রিয়াতে কোষীয় দ্রবণের ঘনত্ব যদি পরিবেশের দ্রবণের ঘনত্বের চেয়ে কম হয়, তখন কোষীয় দ্রবণের দ্রাবকের অণু পরিবেশের দ্রবণের দিকে চলে যায়। এই প্রক্রিয়ার নামই হলো বহি অভিস্রবণ। হলো। আচ্ছা, এটা কোথায় দেখতে পাওয়া যায়, দেখবে আমরা যখন তোমার অনেকক্ষণ জলের মধ্যে হাতটাকে ভিজিয়ে রাখি, এই সময় দেখবে হাতের এই আঙুলগুলোর মধ্যে না অনেক সময় শ্যাম্পু ট্যাম্পু করলে বা অনেক কাছাকাছি করলে বা অনেকক্ষণ জলের কাজ করলে আঙুলগুলো দেখবে চুপসে যায়। সেটা কি হয় না, তখন এই বহি অভিস্রবণ প্রক্রিয়াটি হয়। কেন না, তখন বহি অভিস্রবণ প্রক্রিয়াতেই হাতের জলটা অর্থাৎ কোষের দ্রবণের জলটা পরিবেশের বাইরে চলে গেছে। তাহলে এই প্রক্রিয়াটা হলো বহি অভিস্রবণ প্রক্রিয়া। হলো। আচ্ছা, এই হয়ে গেল অভিস্রবণের দুটো ভাগ। তারপরে যে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে অভিস্রবণের বৈশিষ্ট্য বলে দিয়েছি, অভিস্রবণের গুরুত্ব পড়তে হবে। অভিস্রবণের গুরুত্ব, তিনটে গুরুত্ব আমি বলে দিচ্ছি মুখে না। 1 নম্বর গুরুত্ব হলো অভিস্রবণ প্রক্রিয়ায় মূলরোম থেকেই, অভিস্রবণ প্রক্রিয়াতে কি হয়, উদ্ভিদ এই মূলরোমের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে, এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য।
ঠিক আছে। আর একটা অভিস্রবণ হয় যেটা হচ্ছে কোষান্তর অভিস্রবণ। কোষান্তর অভিস্রবণ মানেটা কি না, এই যে মূলরম তো এককোষী, মূলরমের মধ্যে জলটা ঢুকলো, তারপরে দেখবে উদ্ভিদের কোষ এরকম পরপর পরপর সজ্জিত থাকে, তখন এই অভিস্রবণ প্রক্রিয়ার জন্যই জল এক কোষে যায়, আবার আর এক কোষ থেকে আর এক কোষে যায়। এই প্রক্রিয়ার নামই হলো কোষান্তর অভিস্রবণ। কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়াতেই কিন্তু জল কি হয়, উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। এই হয়ে গেল অভিস্রবণের আরেকটি গুরুত্ব। আরেকটি গুরুত্ব রয়েছে, মানে 3 নম্বর গুরুত্ব, সেটি হলো বিরুৎ জাতীয় যে উদ্ভিদ, অর্থাৎ বিরুৎ জাতীয় উদ্ভিদ বলতে আমরা জানি ঘাস এরকমই দেখতে হয়, তাই না, কিছুটা দুর্ব বা ঘাস এই ধরনের দেখতে হয়। এই বিরুৎ জাতীয় উদ্ভিদ যার কিন্তু কোনো শক্ত অংশ নেই, কিন্তু তথাপি খাড়াভাবে থাকে, এইটা কিন্তু এই অভিস্রবণ প্রক্রিয়ার জন্যই সম্ভব হয়। কেন না, এক্ষেত্রে কি হয়, মূলরম যে জলটা শোষণ করছে সেই জলটা কি হয়, আস্তে আস্তে এই এক কোষ থেকে আর এক কোষে, এক কোষ থেকে আর এক কোষে, এইভাবে কোষে 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 ছড়িয়ে যায়, ফলে কোষগুলো বেশ রসস্ফীত হয়ে থাকে, তাই জন্য কি হয়, পুরো গাছটি খাড়াভাবে দাঁড়িয়ে থাকে। তাহলে অভিস্রবণ প্রক্রিয়াতে কি হচ্ছে, এই রসস্ফীতির জন্য কি হয়, রসস্ফীতির জন্য বিরুৎ জাতীয় অঙ্গকে বা বিরুৎ জাতীয় উদ্ভিদের অঙ্গকে খাড়া করে রাখে, হলো এটা বৈশিষ্ট্য অভিস্রবণের একটা গুরুত্ব। আর একটা হচ্ছে কি না, অভিস্রবণের আর একটা 1 নম্বর গুরুত্ব, 2 নম্বর গুরুত্ব, 3 নম্বর গুরুত্ব বলে দিলাম। 4 নম্বর গুরুত্ব একটা বলা যায় যে আমরা সবাই উদ্ভিদের পাতায় পত্ররন্ধ্র থাকে দেখেছি, তাই তো, এরকম ছোট্ট ছোট ছিদ্রের মতন থাকে। এই পত্ররন্ধ্রের বাইরে না দুটো কোষ থাকে যাদের নাম হলো রক্ষী কোষ। কি বললাম, দুটো কোষ থাকে যেটার নাম হচ্ছে রক্ষী কোষ বা প্রহরী কোষ। এই রক্ষী কোষগুলো যদি রসস্ফীত হয়ে যায় তাহলে কি হবে, রক্ষী কোষগুলো রসস্ফীত যদি হ্রাস বৃদ্ধি হবে যখন, মানে রক্ষী কোষগুলো যখন কি হবে, রসে পরিপূর্ণ হয়ে যাবে, তাহলে রসে পরিপূর্ণ হলে কি হবে, পত্ররন্ধ্রটা ভেতরে ছোট হয়ে যাবে। আর যদি রক্ষী কোষগুলো রসস্ফীতি না হয়ে থাকে তখন কি হবে, পত্ররন্ধ্রটা আরও বড় হয়ে যাবে। এই পত্ররন্ধ্রের হ্রাস বৃদ্ধি এই রক্ষী কোষগুলোর রসস্ফীতির উপরেই নির্ভর করে, যেটা নাকি অভিস্রবণ প্রক্রিয়ার জন্যই হয়ে থাকে। তাহলে অভিস্রবণ প্রক্রিয়ার আরেকটি গুরুত্ব এইটা যে পত্ররন্ধ্রের রক্ষী কোষের রসস্ফীতিজনিত হ্রাস বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, অর্থাৎ পত্ররন্ধ্রকে উন্মোচন এবং পত্ররন্ধ্রকে বন্ধ হতে সাহায্য করে। তাহলে অভিস্রবণের 4টি গুরুত্ব আমরা পড়ে গেলাম। আবারও বলে দিচ্ছি 1 নম্বর গুরুত্ব কি না, অভিস্রবণের 1 নম্বর গুরুত্ব হলো মূলরমের সাহায্যে মাটি থেকে জল বা জলে দ্রবীভূত খনিজ লবণ অভিস্রবণ প্রক্রিয়াতেই গৃহীত হয়। দ্বিতীয় পয়েন্টটা কি না, দ্বিতীয় গুরুত্ব কি না, 2 নম্বর পয়েন্ট হলো অভিস্রবণ প্রক্রিয়াতে, বিশেষ করে কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়াতে উদ্ভিদের দেহে শোষিত জল উদ্ভিদের সারা অঙ্গে পরিবাহিত হয়। হলো 3 নম্বর পয়েন্টটা কি না, বিরুৎ জাতীয় উদ্ভিদকে খাড়াভাবে দাঁড়াতে সাহায্য করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এইটা যে পত্ররন্ধ্রের দুপাশে রক্ষী কোষকে রসস্ফীতিজনিত হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পত্ররন্ধ্রের উন্মোচন এবং পত্ররন্ধ্রের বন্ধকে নিয়ন্ত্রণ করে এই অভিস্রবণ প্রক্রিয়া। হয়ে গেল এই 4টি পয়েন্ট। এছাড়াও তোমরা তোমাদের মতন আরও কতগুলো পয়েন্ট পড়লেও পড়তে পারো, তবে 4টি পয়েন্টই ম্যাক্সিমাম আসে। নেক্সট যেটা আমরা খুব ইম্পর্টেন্ট একটা মানে পার্থক্যে চলে যাচ্ছি, যেটা হলো ব্যাপন আর অভিস্রবণ। এই দুটো প্রক্রিয়ার মধ্যে পার্থক্যগুলো কি কি না, 1 নম্বর হলো, প্রথম হচ্ছে ব্যাপনে অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দার কোনো প্রয়োজন কি নেই, ঠিক আছে, কিন্তু অভিস্রবণে আছে। অভিস্রবণে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন আছে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্টে কি না, ব্যাপন কিন্তু কঠিনে তরলে হতে পারে, তরলে তরলে হতে পারে, গ্যাসে গ্যাসে হতে পারে, আবার কঠিনে তরলে তরলে গ্যাসে বিভিন্ন রকম, মানে ব্যাপন হচ্ছে সব রকম পদার্থের মধ্যেই হতে পারে। অভিস্রবণ কিন্তু শুধু সমপ্রকৃতির দ্রবণের মধ্যেই হবে। সমপ্রকৃতির দ্রবণ লিখবে, সমঘনত্ব লিখবে না। অভিস্রবণে কি লিখব না, প্রকৃতির দ্রবণ, ঠিক আছে, সমঘনত্ব লিখবে না, কিন্তু সমপ্রকৃতির দ্রবণে অভিস্রবণ হতে পারে। এটা কিন্তু বিষম প্রকৃতির দ্রবণেও কিন্তু ব্যাপন ঘটতে পারে। হলো 3 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি ব্যাপনে দ্রাব বা দ্রাবক উভয় অণুই চলাচল করে, কিন্তু অভিস্রবণে শুধুমাত্র কিসের অণু চলাচল করে না, দ্রাবকের অণু চলাচল করে। হলো আরেকটা কি না, এটা তো হলো তোমার মানে প্রধান প্রধান কতগুলো পার্থক্য। আরেকটা হচ্ছে এক্ষেত্রে পদার্থের অণুগুলো কি হয়, বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে যায়, আর এক্ষেত্রে দ্রাবকের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায়। এই হলো ব্যাপন আর অভিস্রবণের প্রধান 4টে পয়েন্ট। আজকে আমি এই অবধিই পড়ালাম। নেক্সট ডে আমি পড়াটা একটুখানি ধরে নিয়ে তারপরের অংশটা আবার বুঝিয়ে দেবো।